আমি এই গোলবাড়ির মাটন খাওয়ার জন্য নাকি আপনি খুব মানে গোলবাড়ির মাটন আছে, এপাশে মিত্র কাপের মাটন কবিরাজি আছে, অ্যালেনের প্রন কাটলেট আছে, ওরিয়েন্টালের মোগলাইয়ের ঘরানার মোগলাই আজকে কলকাতায় পাওয়া যাবে না। ফলে এইভাবে আস্তে আস্তে মধ্য কলকাতা, তারপর পূর্ব কলকাতা, তারপর দক্ষিণ কলকাতা, তারপর জেলা। আমার মনে আছে একবার আমি তখন অ্যারেস্ট, মজার কথা, আমি উত্তরবঙ্গের একটি থানায়, তো থানার অফিসার আমাকে বোঝাচ্ছেন, দাদা আপনি অনশনটা শুরু করুন, আপনাকে থানায় রাখা মানে একটা অশান্তি, আমরা এটা ওপর মহলকে বলবো না, আপনাকে হসপিটালে পাঠিয়ে দেবো, যে আপনি আগে অনশনটা শুরু করুন। তো তারাই উৎসাহ দিচ্ছেন আর কি, অনশন করলে তারা আমার বিদায় করবে না। তো আমি বললাম আমি অনশনটা কাল থেকে করতে পারি, এখন শুরু করবো না। বলো কেন? আমি বললাম আপনাদের থানা থেকে একটু এগিয়ে বাঁদিকে এই হোটেলটা আছে, ওখানে বরলি মাছ আর চিতল মাছের পেটি, এইটা আপনারা এনে আমাকে খাওয়াবেন, কাল থেকে আমি অনশন শুরু করব। এবং সেটাই হয়েছিল। পুলিশ তারপরে বরলি মাছ আর চিতল মাছের পেটি এনে আমার রাত্রেবেলা খাইয়েছে, আমি তখন কাস্টডিতে। আপনার ঘনিষ্ঠ মহলে অনেকে বলেন যে কুণালদা দুটো জিনিস মাথায় রাখেন। একটা হচ্ছে কুণালদা যখনই কোনো ডিসিশন নিতে যান তার মাথায় দুটো জিনিস চলে, দুটো ছবি সাইমালটেনিয়াসলি চলতে থাকে। এক হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার হাতে রাখি বেঁধেছিলেন ভ্রাতৃস্নেহে, এইটা একটা ছবি। আর একটা ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই আপনাকে জেলে পাঠিয়েছিলেন। এই দুটো যেটা বেশি ইনফ্লুয়েন্স করে আপনাকে, মানে যেটার দ্বারা আপনি বেশি প্রভাবিত হন, সেই ছবিটা মাথায় রেখে নাকি আপনি ডিসিশন নেন। হ্যাঁ, এবং সেটা আমাকে চিন্তা ভাবনার ক্ষেত্রে অনেকটা সমৃদ্ধ করে। এবং যে কোনো চিন্তা ভাবনা করার ক্ষেত্রে জীবনের এই ভয়ঙ্কর বৈপরীত্য যেটা, সেটা আমাকে অত্যন্ত সমৃদ্ধ করে। এবং নানা ক্ষেত্রে যে জায়গাটায় চোখ বুঝে আবেগে এগোনোর, এখন জীবন শিখিয়েছে একটু তার আগে পিছে যোগ বিয়োগ গুণ ভাগটা করে নেওয়া ভালো। আবার স্বভাবে যদি থাকে আবেগ, তাহলে আবেগটা এগিয়ে যাবে। কিন্তু আমি এটা কোথাও অস্বীকার করছি না যে আমার জীবনের অনেক মধুর ঘটনা এবং অপ্রিয় ঘটনা, এই দুটো আমাকে অনেকটা পরিণত করে দিয়েছে। এবং তুমি যদি জেল জীবনের বলো, জেল জীবন কষ্টের, জেল জীবন তো নর্মাল না। আর আমি তো সরকারের গুড বুকে থাকা জেল জীবনে ছিলাম না, আমি তো ব্যাড বুকে থাকা জেল জীবনে। তো আমি কিন্তু তার মধ্যে আমি দেখলাম খারাপ জিনিস আছে, মাথার মধ্যে সবসময় অস্থিরতা থাকে, হ্যান ত্যান ওসব চলতেই থাকে, লড়াই থাকে, কোর্টে থাকে, কোর্টের বাইরে থাকে, সব লড়াই থাকে। কিন্তু একটা প্লাস পয়েন্ট দেখলাম ওর মধ্যে, যে আমার হাতে একটা জিনিস আছে যেটা আমার বাইরের জীবনে ছিল না, সেটা হচ্ছে সময়। বাইরের জীবনে আমার কোনো সময় ছিল না, তাহলে সময়টা কিভাবে কাজে লাগানো যায় ভাবলাম উপন্যাসটা ট্রাই করি। এর আগে শুধু উপন্যাস একটা দুটো লিখেছিলাম, বড় উপন্যাস লেখা আমার সময় সুযোগ হয়নি, আমি তো ব্যস্ত, আমি সাংবাদিক, আমি নেতা, আমি এমপি। 40টা মতো তো লেখা হয়েই গেছে, আমার 42-43টা বই আছে, তার মধ্যে 12-14টা উপন্যাস। এবং আমি প্রেসিডেন্সি জেলের সেলে বসে একটা উপন্যাস লিখতে শুরু করলাম, এবং পরবর্তীকালে জেল হাসপাতালেও বসে আমার একটা তৃপ্তির জায়গা স্বপন, যে ওই জীবনে প্রেসিডেন্সি জেলে বসে লেখা উপন্যাসটা তারপর পাবলিশার ওটার বই করে বার করেছে। ফলে এটা একটা তৃপ্তির। এটা যদি আমি বাড়িতে বসেও লিখতাম তাহলে আমার ওই তৃপ্তি আসতো না। আবার এখানে একটা অদ্ভুত ট্র্যাজেডি আছে জানো তো, আমি লেখাটা পাঠিয়ে দিয়েছিলাম আনন্দবাজারে। এবার তৎকালীন আনন্দবাজারের যিনি সম্পাদক, পত্রিকাগুলির সম্পাদক ছিলেন, তিনি আমায় ফোন করেন, করে বলেন আপনার লেখা খুব ভালো হয়েছে, ওটা বিবেচিত, আমরা গ্রহণ করলাম, এই পুজো সংখ্যায় যাবে। আমার তখন জাস্ট বেল হয়েছে, তো বললো একদিন আসুন আলাপ হবে। আমি বললাম একদিন যাবো, আলাপ হবে। তারপর আজ নয় কাল নয় এসব হয়ে ওঠেনি। তারপরে তিনি আমাকে আরেকবার ফোন করলেন, ফোন করে বললেন একটা অদ্ভুত জিনিস তবু বলি, যে আপনি আমাকে জেরক্স লেখা পাঠিয়েছেন, জেরক্স, কিন্তু আমরা না অরিজিনাল ছাড়া নিই না, তো আপনি আমায় অরিজিনালটা পাঠালেন না কেন? আমি বললাম ম্যাডাম আমি ওটা জেলে বসে লেখা, তো আমি খাতা আনালে ওপরে একটা ওয়েলফেয়ারের স্ট্যাম্প থাকতো, যে কোন বন্দিকে কত নম্বর খাতা দেয়া হচ্ছে, জেলের স্ট্যাম্প। ফলে ওই খাতাটা আমার একটা স্মৃতি এবং সম্বল। ফলে ওই জেলে স্ট্যাম্প মারা খাতার অরিজিনালটা আমি দিইনি। বলে এটা তো দেখার একটা বিষয়, যে জেলে বসে একজন এই উপন্যাসটা লিখেছে, আমি খাতাটা ফেরত দিয়ে দেবো যেদিন আপনার সঙ্গে আমার আলাপ হবে, আপনি খাতাটা আমায় পাঠান, ওটা আমি দেখবার জন্য নেব।
তা আমি ওনাকে পাঠিয়েছিলাম, বইটা প্রকাশিত হলো, পুজোর পর আমাদের দেখা হওয়ার কথা, অষ্টমীর দিন খবর পেলাম ক্যান্সারে মারা গেছেন পৌলমী সেনগুপ্ত। ফলে আমি আমার পরের বইটা আমি ওনাকেই উৎসর্গ করেছি। বাহ, মানে একটু মানে মানে একটু গম্ভীর হয়ে গেল, কিন্তু যাই হোক আমরা আবার একটু হালকা মুডে আসি। আমি এটা শুনেছি যে কোনো একজন টলিউড অভিনেত্রী আপনার হাত ধরতে গিয়েছিলেন, মানে স্বাভাবিক একটা নিয়মে হাত ধরে ছবি তোলা এরকম, তা আপনি নাকি একটু ছেলাত করে উঠে হাত সরিয়ে নিয়েছিলেন, মানে একটু লাজুক হয়ে গিয়েছিলেন। এটা এটা সত্যি না এটা গুজব? না না, গুজব নয়, এরম একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা ঘটেছিল আর একজনের সঙ্গে, এবং সে কলকাতায় তার বউ ঝাড় খাবে বলে রটনাটা আমার নাম দিয়ে দিয়েছিল এবং আমাকে বিষ পান করতে হয়েছিল। এবং ঘটনাটা 100% ঠিক, সেই ঘটনা ঘটেছে, এবং যিনি ঘটিয়েছেন আমি আর নাম করছি না, তার মানে সেটা একটু, এবং সে পর্যন্ত একটা কোনো একটি পত্রিকায় কিছু অংশবিশেষ প্রকাশিত হয় যে আমার সঙ্গে কার বাগবিতণ্ডা ইত্যাদি ইত্যাদি। শুধু আমি প্রতিবাদ করিনি কারণ সে আমার প্রিয় পাত্র, আমার ক্ষেত্রে নয়, তার বউ ঝাড়বে বলে তখন আমার নামটা গম্ভীরভাবে দিয়েছিল। ও আবার ওখানেও কলকাতায় বলেছিল যে না না ওটা ওটা কুণালদা ছিল, কুণালদার সঙ্গে হয়েছে। আচ্ছা, কুণাল ঘোষের কি বউয়ের ঝাড় খাওয়ার ভয় নেই? মানে বৌদির কাছ থেকে ঝাড়ের ভয় আছে আপনার? না, উনি ওনার জগতে ওনার মতো থাকেন, আমি আমার মতো থাকি, এগুলো ফলে এই জড়ানোর কোনো স্কোপ হয় না। তো যাই হোক, আমি মানে এবারে যখন ফ্যামিলি নিয়ে আলোচনা হলোই, কুণালদার ছেলে, তিনি এখন তো সম্ভবত শিকাগোতে রয়েছে, পিএইচডি করছে। এবং আমি মানে আপনার যখন পোস্টগুলো দেখি কুণালদা, আপনি খুব ভালো কথাও লেখেন, মানে আপনার ভালো সময়ের কথা লিখছেন বা খারাপ সময়ের কথা লিখছেন, আপনার ছেলের এই যে একটা উন্নতি জীবনে, সেই কথাটাও লিখছেন। আমি সেই পোস্টটা দেখেছিলাম, মানে আপনার পোস্টগুলো আমি ফলো করি, সেখানেও কিন্তু আপনি বেশ কিছু খোঁচা মেরে দিয়ে কথা বলেছিলেন। আমার ছেলের যখন ক্লাস 10 পরীক্ষা জুলিয়েন্ডাতে পড়তো, তার 3 মাস আগে আমি গ্রেফতার হই। রাত্রেবেলা বাড়িতে ঢুকে রাজীব কুমারের পুলিশ ওর কম্পিউটার ল্যাপটপটা নিয়ে চলে গেল। পরের দিন কোর্টে বলল যে ল্যাপটপে নাকি সারদার ঠাসা তথ্য আছে, আর ও বলেছিল আঙ্কেল বাবা কম্পিউটার ব্যবহার করে না, আমি পড়ছি। ফলে এটা তো এটা খুব মানে তিক্ত অভিজ্ঞতা আমার, এবং মানে ছেলের কাছে ছোট হয়ে যাওয়াও বটে যে তার ল্যাপটপটা নিয়ে চলে গেল, যদিও সেটা আবার ওরা ফেরত করে দিয়েছে। তো পরবর্তীকালে তারপরও সেন্ট জেমসে চলে আসে, তারপর সেন্ট জেভিয়ার্স থেকে কেমিস্ট্রিতে অনার্স করে, তারপর আইআইটি কানপুর থেকেও কেমিস্ট্রিতে এমএসসি করে, এখন শিকাগো ইউনিভার্সিটিতে ও পিএইচডি করছে আর আন্ডার গ্র্যাজুয়েটদের পড়াচ্ছে। মানে আপনি মানে আপনার কথাটা যত শুনছি, এবং সে চায় না আমি রাজনীতি করি। ছেলে চায় না? না, মানে সে আপনাকে বলেছে?